নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা শিখব সংস্কৃত ব্যাকরণের একটা খুব গুরুত্বপূর্ণ এবং ব্যবহারিক বিষয়। সেটা হলো সানজ প্রত্যয়। তো সানজ প্রত্যয় কি, এটা আমাদের আগে জানতে হবে। এর আগে একটা ভিডিওতে আমরা সত্রী প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে বলেছিলাম করতে করতে, খেতে খেতে, ঢুকতে, কাঁদতে, অর্থাৎ নাচতে নাচতে। এর মানে হচ্ছে নাচতে নাচতে মানে নৃত্যরত, যেতে যেতে মানে গমনরত, কাঁদতে হচ্ছে ক্রন্দনরত, আর ঢুকতে হচ্ছে প্রবেশরত। তো এই যে ক্রিয়াগুলো বললাম, এই ক্রিয়াগুলো বোঝানোর জন্য আমরা দুটো প্রত্যয় ধাতুর পরে ব্যবহার করে থাকি। সেই দুটো হচ্ছে সত্রী প্রত্যয় এবং সানজ প্রত্যয়। যে সত্রী প্রত্যয়টা নিয়ে আমরা আগের দিনই আলোচনা করেছি এবং আজকে আলোচনা করতে চলেছি সানজ প্রত্যয় নিয়ে। তো এই সানজ প্রত্যয়টা হচ্ছে কৃত প্রত্যয়ের অন্তর্গত, মানে সানজ প্রত্যয়ও এক ধরনের কৃত প্রত্যয়। প্রথমে আমরা এই সানজ প্রত্যয় কিছু নিয়ম জানবো, যে কখন কখন সানজ প্রত্যয় ব্যবহার করব। এরপরে আমরা কিছু সানজ প্রত্যয়ের উদাহরণ দেখব এবং সর্বশেষে এই সানজ প্রত্যয় বাক্যে ব্যবহার করলে কিরকম রূপ হয় সেটা আমরা জানবো। সানজ প্রত্যয় চিনব কি করে? সানজ প্রত্যয় ধাতুর পরে আন কিংবা মান হবে। সানজ প্রত্যয় ধাতুর পরে কি হবে? আন যোগ হতে পারে কিংবা বা মান যোগ হতে পারে, আন বা মান। এখন কথা হচ্ছে এই কখন হচ্ছে আন হবে আর কখন হলো মান হবে, এই সমস্ত কিছুই আমি আজকে বলবো। যেমন হচ্ছে কি, সেব সেব সঙ্গে যদি সানজ করি তাহলে হবে কি সেব মান। আবার সি ধাতুর সঙ্গে যদি সানজ প্রত্যয় করি তাহলে হবে কি শয়ান। তাহলে আমরা দেখতে পেলাম যখন সেব ধাতুর সাথে সানজ করলাম তখন কিন্তু হলো সেবমান, আর সি ধাতুর যাতে সকল সানজ করলাম তখন হয়ে গেল শয়ান। তাহলে এখানে একবার মান হচ্ছে, একবার আন হচ্ছে। এটা আমরা কি করে বুঝবো? সংস্কৃতে আমাদের ভাদিগণীয়, দ্বিবাদিগণীয়, তুরাদিগণীয়, চূড়াদিগণীয় এরকম গণ নিয়ে 10টা গণ আছে। তো সেই গণের মধ্যে যে গণগুলো আমি বললাম, ভাদিগণীয়, দ্বিবাদিগণীয়, চূড়াদিগণীয় আর তুদাদিগণীয়, এই গণীয় ধাতুগুলোর পরে কিন্তু সানজ প্রত্যয় যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মান হয়। তাহলে এই ধাতুগুলোর পরে যদি সানজ প্রত্যয় থাকে তাহলে সেক্ষেত্রে মান যুক্ত হবে। যেমন হলো কি, সেব যুক্ত সানজ করলে সেবমান, বৃদ্ধ যুক্ত সানজ করলে বর্ধমান, এছাড়া মৃ যুক্ত সানজ করলে ম্রিয়মান, দীপ যুক্ত সানজ করলে দীপ্যমান। এগুলো হচ্ছে কি সেই গণীয় ধাতুগুলোর মধ্যে পড়ছে, সেই জন্য এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি মান হচ্ছে। কিন্তু আবার যদি আমি বলি ক্রি যুক্ত সানজ করলে কিন্তু হবে কুরবান, আর সি যুক্ত সানজ করলে হবে শয়ান। এক্ষেত্রে কি এগুলো কিন্তু সেই গণীয় ধাতুগুলো নয়, ভাদিগণীয়, দ্বিবাদিগণীয়, চূড়াদিগণীয়, তুদাদিগণীয়, এই গণীয় ধাতুগুলো নয়। সেজন্য এক্ষেত্রে হয়ে গেল কি আন হয়ে গেল, এখানে মান হলো না। নিয়ম হলো সত্রী প্রত্যয় পড়ার সময় আমরা দেখেছিলাম যে সত্রী প্রত্যয়টা কি কর্তৃবাচ্যে বর্তমানকালে পরস্বৈপদী ধাতুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। কি বললাম? পরস্বৈপদী ধাতুর ক্ষেত্রে ছিল সত্রী প্রত্যয় ব্যবহৃত হয়, মানে পরস্বৈপদী ধাতুর পরে সত্রী প্রত্যয় হয়। আর সানজ প্রত্যয় হচ্ছে আত্মনেপদী ধাতুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। সানজ প্রত্যয় হলো কি আত্মনেপদী ধাতুর ক্ষেত্রে, তাহলে ধাতুর পরে সানজ প্রত্যয় ব্যবহৃত হয়। এবং এটা হলো কর্তৃবাচ্যে বর্তমানকালে, কর্তৃবাচ্যে বর্তমান কালে, আর এই সানজ প্রত্যয় কর্তৃবাচ্যে বর্তমান কালে আত্মনেপদী ধাতুর ক্ষেত্রে প্রযুক্ত হয়। সত্রী প্রত্যয় পড়ার সময় আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে সত্রী প্রত্যয় বর্তমান কালে যে লট বিভক্তি আছে তি, তস, অন্তি, সেই অন্তির স্থলে দন্তান্ন আর হস্যইটা বাদ দিয়ে ত পড়ে থাকছিল এবং সেটাই হয়ে যাচ্ছিল কি সত্রী প্রত্যয়। যেমন গচ্ছযুক্ত অন্তি গচ্ছন্তি, এবার এই অন্তির জায়গার দন্তান্ন আর হস্যইটা বাদ দিয়ে তাহলে কি
অত পড়ে থাকছে, গমযুক্ত সানজ করলে তাহলে হচ্ছিল কি গচ্ছত। সেরকমই সানজ প্রত্যয়টা প্রথমে বললাম কি আত্মনিপদী ধাতুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এই যে আত্মনিপদী ধাতুর রূপটা কি ছিল? আত্মনিপদী ধাতুর রূপটা ছিল যে তে আতে ইয়ান্তে, সে আতে ধে, আর এ বহে মহে। তো এটাই হচ্ছে আত্মনিপদী ধাতুর রূপ। তে আতে অন্তে বললাম, এবার এর মধ্যে যে আতে রয়েছে, আতে যে থাকছে আ তয়েকার, এই তয়েকারটা হয়ে যাবে কি দন্তান্ন, আ দন্তান্ন হয়ে যাবে, এবং আ দন্তান্ন হয়ে যাওয়া মানে কি সানজ প্রত্যয় হয়ে যাচ্ছে। কারণ আমরা প্রথমেই জানলাম যে সানজ প্রত্যয় কি আন এবং মান হয়। তো মান কখন হয় সেটা আমরা আগেই দেখলাম। তাহলে সত্রী প্রত্যয় রেখেছিলাম, অন্তিতে দন্তান্ন হর্ষই বাদ দিয়ে অত হচ্ছিল এবং সেটা সত্রী হচ্ছিল। আর সানজ প্রত্যয় যে তে আতে অন্তের আতে স্থানে তয়কারটা বাদ দিয়ে দন্তান্ন হয়ে আন হয়ে সানজ প্রত্যয় হচ্ছে। বাট এর আগে যে বললাম যে ও ভাদিগণীয়, দ্বিপাদিগণীয়, চূড়াদিগণীয়, তুলাদিগণীয়, এই ধাতুগুলো শেষে, এই ধাতুগুলোর পরে কিন্তু সানজ প্রত্যয় হলে সেক্ষেত্রে মান হয়, এবং এই মান কখন আবার বসতে পারে সেটা কিন্তু আমরা আরেক রকম ভাবে চিহ্নিত করতে পারি। যেমন হচ্ছে কি এটা দেখলাম যে আতে, এবং এই আত্মনিপদী ধাতুর যে রূপ তে আতে অন্তে, এখানে এই তে প্রথমে যে লটের প্রথম আর এক বচনে যে তে রয়েছে, এই তেটা এটা যখন কোনো পদের সাথে যুক্ত হবে এবং সেই পদে যদি অকার থাকে, এই সেই যে পদ যুক্ত হবে এবং সেই পদের এই তের আগে যদি অকার থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রেও আমরা মান বসাই। যেমন ধরো এই যে সেব, সেব ধাতুটা সঙ্গে যদি আমরা তে যুক্ত করি তাহলে কি হয়? সেবতে। সেব ধাতুর সাথে তে যুক্ত করলে হয় সেবতে, এবং এটা হচ্ছে সেব ধাতুর আত্মনেপদী লটের প্রথমার এক বচনের রূপ সেবতে। এবার দেখো এখানে আমি বললাম তে বিভক্তির আগে যে পদটা যুক্ত হবে এবং সেখানে যদি অ উচ্চারণ হয়, তাহলে এই যে সেব যুক্ত হয়েছে তারপরে তে যুক্ত হলো, তের আগে আমরা অ উচ্চারণ করছি সে বতে, সে বতে, তবে তের আগে অ রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে চোখ বন্ধ করে এখানে আমরা মান করে দেবো। তাহলে এবার যদি সেব যুক্ত সানজ করি তাহলে আমরা বসিয়ে দেবো কি সেব মান, সেব মান বসিয়ে দেবো, কারণ আমরা দেখতে পেলাম যে তের আগে অয়ের উচ্চারণ হচ্ছে, তাই আমরা কি করলাম যে সেব ধাতুর ক্ষেত্রে সানজ প্রত্যয় হলে সেক্ষেত্রে সেব মান হবে। এরকম সেম যদি আমরা মৃ ধাতুর ক্ষেত্রে করি, মৃযুক্ত সানজ, মৃযুক্ত সানজ করলে তাহলে কি হবে? মৃযুক্ত আগে আমাদের মৃ ধাতুর আত্মনেপদী রূপটা লটেরটা বার করতে, মৃয়তে, মৃয়েতে, মৃয়ন্তে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মৃ ধাতুর সাথে যদি আমরা তে যুক্ত করি মৃয়তে হয়, এখানে অয়ের উচ্চারণ আসছে, তার মানে মৃ ধাতুর সাথে সানজ করলে হবে কি মৃয়মান। মৃ ধাতুর সাথে সানজ করলে হবে মৃয়মান। যখন তের আগে অকারের উচ্চারণ হবে সেক্ষেত্রে আমরা মান বসাবো, এবং তের আগে যখন আকারের উচ্চারণ হবে সেক্ষেত্রে আমরা আন বসাবো। নেক্সট আমরা সানজ প্রত্যয়ের কিছু উদাহরণ দেখব যে কোথায় কোথায় আন হচ্ছে আর কোথায় কোথায় মান হচ্ছে। দেখো সানজ প্রত্যয়ের উদাহরণগুলো হচ্ছে কেমন? ধা যুক্ত সানজ, মানে ধা ধাতুর পরে যদি আমরা সানজ প্রত্যয় করি তাহলে কি পাবো? ধা ধাতুর পরে সানজ প্রত্যয় করলে আমরা পাবো দ ধান, দ ধান। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কোনো মান যুক্ত হয়নি, এখানে উচ্চারণ হলো কি দ ধান হচ্ছে, মানে আন যুক্ত হলো। নেক্সট হচ্ছে মৃযুক্ত সানজ। মৃযুক্ত সানজ কি হবে? একটু আগেই আমরা করলাম, মৃযুক্ত সানজ করলে হবে মৃয়মান, মৃযুক্ত সানজ করলে হবে মৃয়মান। ব্রুযুক্ত সানজ, মৃয়মানের ক্ষেত্রে তাহলে মান বসলো, ব্রুযুক্ত সানজ করলে হবে কি ব্রুবান, ব্রুবান। জনযুক্ত সানজ করলে হবে কি জায়মান, জায়মান। এক্ষেত্রেও আমরা মান বসালাম। অধিপূর্বক ই যুক্ত সানজ করলে হবে কি অধি উপসর্গ, এবং তার সঙ্গে যদি আমরা ই
ধাতুটা বসাই এবং তারপরে সানুজ প্রত্যয় করলে হবে অধিআন। অধিআন, এক্ষেত্রে আন বসালাম। দীপযুক্ত সানুজ করলে হবে কি দীপ্যমান। দীপ্যমান। আশযুক্ত সনজ করলে হবে কি আশিন। আশযুক্ত সনজ করলে হবে আশিন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এতক্ষণ আমরা আন এবং মান দেখছিলাম, এখানে হঠাৎ করে দন্তস্বয় দীর্ঘ এটা কি করে হয়ে গেল? কারণ আস ধাতুর পরে যদি সনজ প্রত্যয় থাকে তাহলে যে আনের আকার আছে তখন ওই আকারটা হয়ে যায় কি দীর্ঘইকার হয়ে যায়। তাহলে আস ধাতুর পরে যদি সনজ প্রত্যয় থাকে তাহলে সেই আকারের স্থানটা দীর্ঘইকার হয়ে যায়। তাহলে আস ধাতুর পরে যেহেতু সানচ আছে তাহলে আমরা নিশ্চয়ই আসান করব না, করব কি আশিন। আস ধাতুর পরে সনজ প্রত্যয় করে হবে কি আশিন। এরকম একটা উদাহরণ হলো কি উদাসীন। তাহলে আশিন আর উদাসীন এগুলো হচ্ছে কি আস ধাতুর পরে হচ্ছে বলে তাই আকারটা দীর্ঘইকার হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে যতযুক্ত সানচ। যতযুক্ত সানচ করলে হবে কি যত মান। যতযুক্ত সানচ করলে হবে যত মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে যে সানচ প্রত্যয় ধাতুগুলোর সঙ্গে যুক্ত করলে আমরা কিভাবে রূপ পেতে পারি এবং সেটা আমরা বুঝবো কি করে যে কোথায় আন হবে এবং কোথায় মান হবে। যদি তোমরা বুঝে থাকো তাহলে ভুজ যুক্ত সানচ করলে কি হবে আর বৃদ্ধ যুক্ত সানচ করলে কি হবে, এই দুটো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও। নেক্সট আমরা সনজ প্রত্যয় বাক্যে ব্যবহার হলে কেমন হয়, তো সেটা জানার আগে আমরা একটা কথা জেনে নেই যে সত্যি প্রত্যয় পড়ার সময় আমরা দেখেছিলাম কি যে সত্যি প্রত্যয়ন্ত শব্দ পুংলিঙ্গ যে শব্দগুলো আছে সেগুলো ধাবত শব্দের মতো হয়, ক্লিবলিঙ্গ শব্দটা ইচ্ছৎ শব্দের মতো হয় এবং স্ত্রীলিঙ্গ শব্দটা নদী শব্দের মতো হয়। সেরকমই সানজ প্রত্যয়ন্ত শব্দ পুংলিঙ্গে নর শব্দের মতো হয়, স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো হয় এবং ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো হয়। এবারে আমরা আসি এই বাক্যগুলোতে। তো প্রথম বাক্য বলছে কি মাটিতে শুয়ে আছে যে তাকে ডাকো। রমা বসে বসে আকাশ দেখছে। তারা দুজন এভাবে ঝগড়া করতে করতে বিচারালয়ে গেল। দুঃখ ভোগকারী লোকদের কম্বলগুলি দাও। তাহলে এই বাক্যগুলোর মধ্যে আমাদেরকে সানজ প্রত্যয় কোথায় আছে সেগুলো খুঁজতে হবে। মাটিতে শুয়ে আছে যে তাকে ডাকো, তাহলে এই যে শুয়ে আছে তার মানে কি এখানে এটা শুয়ে আছে, তো এই যে শুয়ে এটাই হবে কি সানজ প্রত্যয়। নেক্সট হচ্ছে রমা বসে বসে আকাশ দেখছি, এখানে পরিষ্কার বুঝতে পারছি যে বসে বসে, আমরা প্রথমেই বলেছি খেতে খেতে নাচতে নাচতে করতে করতে যেতে যেতে, তাহলে এখানে বসে বসে সিম্পল বুঝতে পারছি যে এখানে হবে কি সানজ প্রত্যয়। তারা দুজন এভাবে ঝগড়া করতে করতে, তাহলে এই যে করতে করতে এখানে হবে সানজ প্রত্যয়। দুঃখ ভোগকারী লোকেদের কম্বলগুলি দাও, এই যে ভোগকারী মানে ভোগরত বোঝাচ্ছে, দুঃখ ভোগকারী মানে ভোগরত, তাহলে এখানে হবে কি সানজ প্রত্যয়। তাহলে এবারে আমরা এগুলোকে সংস্কৃতে অনুবাদ করি। মাটিতে শুয়ে আছে যে তাকে ডাকো, এটা হবে কি, এটা আমরা দু রকম ভাবে করতে পারি, মানে পুংলিঙ্গে করলে একরকম হবে আবার স্ত্রীলিঙ্গে করলে আর এক রকম হবে। তো পুংলিঙ্গে করলে আমরা নর শব্দের রূপে ফেলবো আর স্ত্রীলিঙ্গে করলে আমরা লতা শব্দের রূপে ফেলবো। তাহলে মাটিতে শুয়ে আছে যে তাকে ডাকো হবে যে ভূমৌ। ভূমৌ মানে হলো মাটিতে, শুয়ে আছে যে হবে কি শয়ানম। ভূমৌ শয়ানম তম আহয়। ভূমৌ শয়ানম তম আহয়, এটা হলো কি পুংলিঙ্গে। এবার এটাকে যদি আমরা স্ত্রীলিঙ্গে করি তাহলে হবে কি এই ভূমৌ সেম থাকবে, শুধু শয়ানমটা হয়ে যাবে কি শয়ানাম, এটা হয়ে গেল স্ত্রীলিঙ্গে, আর তমটা হয়ে যাবে কি তাম হয়ে যাবে, যেহেতু স্ত্রীলিঙ্গে তৎশব্দে স্ত্রীলিঙ্গে কি হয় সা তে তা, তাম তে তা, তাহলে তাকে ডাকো তাহলে তাম হয়ে যাবে,
আর আহুটা আহুর মতো থাকবে। তাহলে দেখো এই শয়ানম এটাই কিন্তু হচ্ছে সানজ প্রত্যয় আমরা করেছি। পুংলিঙ্গে বললাম নর শব্দের মতো হয়, সেই জন্য কি শয়ানম হলো। আর স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো হয়, মানে স্ত্রীলিঙ্গে একটা আকার যুক্ত হবে। যেমন শেব যুক্ত সানজ করে দেখছিলাম কি সেবমান, এটাকে যদি আমরা স্ত্রীলিঙ্গ করে দিই তাহলে কি হয়ে যাবে, সেবমানা হয়ে যাবে। সেই জন্য কি হলো, শয়া নাম হলো। তাহলে শয়া নামটা হচ্ছে পুংলিঙ্গে হলো, আর শয়া নামটা হলো স্ত্রীলিঙ্গ। নেক্সট হচ্ছে রমা বসে বসে আকাশ দেখছে। রমা বসে বসে আকাশ দেখছে, রমাটার সিম্পল রমার মতোই হবে, লতা শব্দের মতো হবে। আর বসে বসে, বসে বসে এটা হচ্ছে সানজ প্রত্যয়, এবং এটা হবে কি আশিনা। একটু আগে যখন সত্যি সানজ প্রত্যয়ের উদাহরণ করলাম তখন দেখলাম না আঁশ যুক্ত সানজ করে আসীন হচ্ছিল। এবার ওটাকেই সিম্পল আমরা স্ত্রীলিঙ্গ করে দিয়ে কি আকার হয়ে যায়, তাহলে আশিনা হবে। সেই জন্য রমা আশিনা, মানে রমা বসে বসে আকাশ দেখছে। গগনম অপশ্যৎ, দেখছে না, এটা দেখছিল হবে, কারণ এটা হচ্ছে অতীতকাল। তাই হচ্ছে রমা আশিনা গগনম অপশ্যৎ, এর মানে হচ্ছে রমা বসে বসে আকাশ দেখছিল। নেক্সট হচ্ছে তারা দুজন এভাবে ঝগড়া করতে করতে বিচারালয়ে গেল। তারা দুজন এভাবে ঝগড়া করতে করতে বিচারালয়ে গেল, তাহলে এটা হবে কি এবং বিবদ মানৌ, এবং বিবদ মানৌ তৌ ধর্মাধিকরণং গতবন্তৌ, এবং বিবদ মানৌ তৌ ধর্মাধিকরণং গতবন্তৌ, এর মানে হচ্ছে কি তারা দুজন এভাবে ঝগড়া করতে করতে বিচারালয় গেল। তাহলে এখানে যে দেখো বিবদ মানৌ, এখানেই কিন্তু হয়েছে সানজ প্রত্যয়। কেমন, বি পূর্বক, বি ধাতুর সাথে বি পূর্বক বদ ধাতু করে সানজ করা হয়েছে। বি পূর্বক বদ ধাতু করে সানজ করলে হয় কি বিবদ মান, এটা হলো আমাদের সানজ প্রত্যয়। এবারে দেখতে পাচ্ছি কি মানও হয়ে গেল, অর্থাৎ প্রথমায় দ্বিবচন হয়ে গেল, কারণ বলছে না তারা দুজন, সেই জন্য তারা দুজন যদি আমরা করি কি সতৌতে, তাহলে তৌ হচ্ছে, সেই জন্য এবং বিবদ মানৌ তৌ, যেহেতু পুংলিঙ্গের নর শব্দের মতো হয়, তো সেখানে নর নরৌ নরা, সেজন্য হলো কি বিবদ মানৌ। তাহলে এবং বিবদ মানৌ এভাবে ঝগড়া করতে করতে তৌ ধর্মাধিকরণং গতবন্তৌ, মানে তারা দুজন এভাবে ঝগড়া করতে করতে বিচারালয় গেল। তাহলে বি ধাতু বি পূর্বক বদ ধাতুর সাথে সানজ করলাম এবং তার প্রথমার দ্বিবচন করলাম, করে পেলাম বিবদ মানব। লাস্ট হচ্ছে দুঃখ ভোগকারী লোকদের কম্বলগুলি দাও, এটা হবে কি দুঃখং ভুঞ্জানেভ্য জনেভ্য এতানি কম্বলানি দেহি। দুঃখং ভুঞ্জানেভ্য জনেভ্য এতানি কম্বলানি দেহি, এর মানে হচ্ছে দুঃখ ভোগকারী লোকদের কম্বলগুলি দাও। এখানে যে আমরা ভুঞ্জানেভ্য দেখতে পাচ্ছি এটাই হয়েছে সানজ প্রত্যয়ান্ত পদ। কিভাবে হচ্ছে, ভুজ ধাতুর সাথে আমরা সানজ প্রত্যয় করেছি, ভুজ ধাতুর সাথে সানজ প্রত্যয় করে হলো কি ভুঞ্জান। এবং এবারে নেভ্য, তার মানে কি এখানে হয়েছে চতুর্থীর বহু বচন, তাহলে ভুজ ধাতুর সাথে সানজ প্রত্যয় করে তার চতুর্থীর বহু বচন করলে হয় কি ভুঞ্জা নেভ্য। কেন করলাম, কারণ লোকদের বলছে, লোকদের এবার দুঃখ ভোগকারী লোকদের কম্বলগুলি দাও। সম্প্রদানে কি হয়, সম্প্রদানে সম্প্রদান করা, তার মানে কি এখানে চতুর্থী হয়, এই জন্য লোকদেরটা জনেভ্য হয়ে গেল। তো সেই অনুযায়ী আমাদেরকে
ভুঞ্জানেভ্য মানে হচ্ছে ভোগকারী, এটাকে ফেলতে হয়, দুঃখ ভোগকারী। দুঃখং ভুঞ্জানেভ্য জনেভ্য এতানি কম্বলানি দেহি, অর্থাৎ দুঃখ ভোগকারী লোকদের কম্বলগুলি দাও। আশা করি তোমাদের কাছে এখন সনজ প্রত্যয়টা একটু হলেও সহজ লাগছে। তো এরকম ব্যাকরণ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।